আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞানের টপিক। প্রাচীনকাল থেকে 1947-এর আগ পর্যন্ত এই জায়গা থেকে সিলেক্টিভ যে প্রশ্নগুলা আহ, পরীক্ষা আসার সম্ভাবনা আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ডিটেলসে না, একেবারে সাজেশনমূলক ক্লাসটা সবাই সম্পূর্ণ ক্লাসটা দেখবেন। আশা করি এখান থেকে 2-3টা নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। তো প্রথমত হচ্ছে কি, বাংলাদেশের প্রাচীনতম জাতি বা বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বা নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ হচ্ছে কি অস্ট্রিক বা আদি অস্ট্রেলীয়। এইটা হচ্ছে কি এই প্রথম যে বাঙালি জাতির উৎপত্তির যে জায়গা থেকে প্রশ্নটা হয়, 3টা প্রশ্ন আছে। একটা হচ্ছে বাংলাদেশের প্রাচীন জাতি কোনটা, প্রাচীনতম জাতি কোনটা, অথবা বাঙালি জাতির প্রধান অংশ কোনটা, অথবা নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ কোনটা। অ্যান্সার হচ্ছে কি অস্ট্রিক বা আদি আদি অস্ট্রেলীয়। এখানে এই অস্ট্রিক জাতিরা যেভাবে এখানে আসছে সেটার 4টা পর্যায়ে আছে। যেমন আদি অস্ট্রেলিয়ার ভাগটা হচ্ছে কি এখানে 4 ধরনের। প্রথম হচ্ছে এখানে আসছে নেগ্রিডরা, তারপর হচ্ছে কি অস্ট্রিকরা, তারপর হচ্ছে কি দ্রাবিড়রা, তারপর হচ্ছে কি বুটচিনীয়রা। বুটচিনীয়, এই 4টা জাতিগোষ্ঠী এই প্রাচীন বাংলা বাঙালি জাতির যে 4টা জাতিগোষ্ঠী এভাবেই হচ্ছে কি এখানে আসছিল। এখানে আমি হাতে যেই এটা নিয়ে আসছি এটা হচ্ছে কি আমার হ্যান্ড নোট। যারা খুব শীঘ্রই আমার এই হ্যান্ড নোটের বা একটা বাংলাদেশ একটা ছোট বই বের করার চেষ্টা করতেছি আমি, জিকে এর পার্টের আর কি। হ্যাঁ, তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন, আশা করি আস্তে আস্তে এটা সম্পর্কে জানবেন। তো প্রাচীন বাঙালি জাতির যে উৎপত্তি হয়েছে সেটা 4টে স্টেপে। প্রথমে নেগ্রিডটা এখানে আসে, তারপর অস্ট্রিকটা, তারপর হচ্ছে কি দ্রাবিড়টা, তারপর হচ্ছে কি বুটচিনীয়। ধরো বাংলাদেশের প্রাচীনতম জাতি হচ্ছে অস্ট্রিক। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে তাও অস্ট্রিক। বাংলাদেশের নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ অস্ট্রিক জাতির অংশধর। তারপর হচ্ছে কি আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম হচ্ছে কি বেদ। সর্বপ্রথম দেশ শব্দ দেশবাচক বাংলা শব্দের উৎপত্তি যে বাংলা গ্রন্থে ব্যবহার করা হয় আইনে আকবরের সম্রাট আকবরের সভাকবি আবুল ফজলের বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়, যেহেতু এই জাতি বিভিন্ন জাতির মিশ্রণে গঠিত হয়েছিল। এবং এই একত্রে সবগুলো জাতিগুলাকে বলা হয় নিষাদ জাতি। সবগুলা একত্রে জাতিকে বলা হয় নিষাদ জাতি। একত্রে এটাকে নিষাদ জাতি বলা হয়। তারপর হচ্ছে কি এই দুইটা এই এই টোটাল জাতিটা, এই টোটাল জাতিটা মূলত এদেরকে বলা হয় অনার্য। অনার্য এবং এর আরেকটা যে ফরমেশন সেটা হচ্ছে কি আর্য। তাহলে বাংলার বাঙালি জাতির দুইটা জনগোষ্ঠী, দুইটা ভাগে বিভক্ত ছিল। একটা ছিল আর্য জাতি, আর একটা হচ্ছে কি অনার্য জাতি। আর্যদের বসবাস ছিল ইউরাল পর্বতের পাদদেশে, মানে ইরানের যে আহ, আহ, বর্তমান যে ইরান সেটি ইউরাল পর্বতের পাদদেশে আর্যদের বসবাস। এই আর্য ছাড়া তার আগে যে অনার্যদের অবস্থান ছিল, এই অবস্থানদের 4টা জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে আলোচিত জাতিগোষ্ঠী ছিল অস্ট্রিক, যাদের বাঙালি জাতির পূর্বপুরুষ হিসেবে তারা আমরা চিনি। এখানে একটা চিনি বুটচিনীয়। এই বুটচিনীয় ওকে মঙ্গোলিয়েটও বলা হয়। মঙ্গোলিয়েট আপনারা সবাই জানেন, আমরা মঙ্গোল জাতি। এই মঙ্গোলিয়েট যাদের এখানে গারো, চাকমা এবং ত্রিপুরারা এখানে বসবাস করে। তারপর হচ্ছে কি বাংলার প্রাচীন শাসন আমলে 4টা রাজবংশ এখানে, 4টা জাতিগোষ্ঠী এখানে বাংলার শাসন গোষ্ঠীতে আসে। 4টা আহ, শাসন আমল, তার মধ্যে হচ্ছে কি মৌর্য, গুপ্ত, পাল, সেন। এই 4টা জাতিগোষ্ঠী সম্পর্কে একটু জানবো এর পরের চ্যাপ্টারের কথা। একটা হচ্ছে কি 4টা জাতিগোষ্ঠী বাংলা শাসন আমল, ধারাবাহিক যে শাসন আমল, মৌর্য, গুপ্ত, পাল, সেন। এই 4টা জাতিগোষ্ঠী মৌর্য, গুপ্ত, পাল, সেন। আমি হচ্ছে কি 47-এর আগ পর্যন্ত একেবারে কি পয়েন্ট যেটা যেখান থেকে একেবারে প্রশ্ন হয় সেই জায়গাগুলো আলোচনা করার চেষ্টা করতেছি। মৌর্য শাসন, গুপ্ত শাসন, পাল শাসন, সেন শাসন। আপনারা সবাই জানেন ধারাবাহিকভাবে প্রথম ভারতবর্ষে রাজবংশ যে পালদের, মৌর্যদের শাসনামল, গুপ্ত, পাল, সেন। এখানে সবচেয়ে বেশি দীর্ঘদিন শাসন করা হচ্ছে কি পালরা, প্রায় 400 বছর। পালরা প্রায় 400 বছর শাসন করে। আপনারা জানেন বাংলা সাহিত্যের যে চর্যাপদ সেই পাল আমলেই রচিত হয়েছিল। এবং এই মৌর্য যুগের আমরা যদি একটুখানি দেখি যে
উম, মৌর্যদের শাসনের পূর্বে এই অঞ্চলে আসলে কাদের শাসন ছিল আপনারা জানেন? আলেকজান্ডার ভারত অভিযান করেছিল বা ভারত আক্রমণ করেছিল। ব্রিটিশ যে গ্রিক বীর, এখানে পৃথিবীতে যে দার্শনিকদের অবস্থান ছিল, যেমন সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার। এই সক্রেটিস স্টেন ছিল প্লেটো, প্লেটো স্টেন ছিল এরিস্টটল, এরিস্টটল স্টেন ছিল আলেকজান্ডার। এই আলেকজান্ডারই ভারত আক্রমণ করে। যে আলেকজান্ডারের শাসনামলের পরে, আলেকজান্ডারের পরবর্তী সময়ে এই এলাকায় যে মৌর্যদের শাসনামল শুরু হয়। এই মৌর্যদের শাসন প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। এবং শ্রেষ্ঠ শাসক ছিল অশোক। শ্রেষ্ঠ শাসক ছিল অশোক, সম্রাট অশোক, যাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। তারপর হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিল প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। এবং শ্রেষ্ঠ শাসক বলা হচ্ছে কি সমুদ্রগুপ্তকে, সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তকে। পাল বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা ছিল গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল। এবং শ্রেষ্ঠ শাসক ছিল আহ ধর্মপাল, ঠিক আছে, ধর্মপাল। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিল হেমন্ত সেন, হেমন্ত সেন। এবং শ্রেষ্ঠ শাসক ছিল বিজয় সেন। এবং শেষ শাসক ছিল কেশব সেন, লক্ষণ সেনের পরে, ঠিক আছে। কোন কোন বইয়ে এখনো লক্ষণ সেন হিসেবেও কি করা হয়। আপনারা জানেন এই লক্ষণ সেনের পরবর্তী সময়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে ঝাড়খণ্ডে পালিয়ে গিয়ে, ঝাড়খণ্ড দিয়ে তিনি লক্ষণ সেন পালিয়ে যান। এবং এই সেন বংশের পরাজিত হয়ে, লক্ষণ সেন পরাজিত হয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিমদের বাংলা শাসন প্রতিষ্ঠা করেন। এবং 1200, আমরা জানি বাংলাদেশের 3টা যুগ বিভাজন আছে। সেই যুগ বিভাজনে আহ, আহ, 3টা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এরকম একটা বিষয় আছে। যেমন প্রাচীন যুগ হচ্ছে কি 650 থেকে 1200, মধ্যযুগ থেকে 1200 থেকে 1201 থেকে 1800, এবং বর্তমান যুগ হচ্ছে কি, বা আধুনিক যুগ হচ্ছে কি 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। এই মধ্যযুগে 1201 থেকে 1350-এ এটাকে বলা হয় আবার বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। কারণ এই সময়ে মুসলিমরা এই অঞ্চলে শাসন করে, হিন্দুদের যে দেবদেবী পূজা অর্চনা বিষয়ক যে লেখালেখি, এগুলো তারা বন্ধ করে দেয়। যার কারণে সাহিত্য দ্বারা কিছুটা হচ্ছে বেগবান হয়। সেটার কারণে এই যুগটাকে অন্ধকার যুগ বলে। তবে অন্ধকার যুগের 2টা লেখনী পাওয়া যায়। রামায় পণ্ডিত, হলায়েত মিস্ত্রি শেখ সুবুদিয়া, রামায় পণ্ডিতের শূন্যপরণ, এই 2টা ছিল অন্ধকার যুগের 2টা লেখনী, ঠিক আছে। তো এটা ছিল ওই অবস্থান। তবে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ যদি পয়েন্ট বলি, যে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য নাম কি, সেটা হচ্ছে কি মৌর্য। চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য, যার নাম হচ্ছে কৌটিল্য, ছদ্মনাম ছিল কৌটিল্য। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় সম্রাট অশোককে। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। আহ চীনা পরিব্রাজক ফাহিয়ান ভারতবর্ষে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এটা মৌর্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল বিক্রমাদিত্য। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিল শশাঙ্ক। এই শশাঙ্কর শাসনামল ছিল গুপ্ত শাসনের পরে। এই যে গুপ্ত শাসন পরে এই জায়গাটা হচ্ছে শশাঙ্কের শাসনামল ছিল সপ্তম অষ্টম শতকে। এইদিকে মাৎসন্যায় বা অরাজকতা সৃষ্টি হয়েছিল এই অঞ্চলে। আহ উম, চীনা পণ্ডিত হিউয়ান সাং এই অঞ্চলে আসেন হর্ষবর্ধন সময়ে। বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা বলা হয় শশাঙ্ককে। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার, এই সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ছিল রাজা ধর্মপাল, এবং শেষ রাজা ছিল রাজা রামপাল। সেন বংশের সর্বশেষ হিন্দু রাজা লক্ষণ সেন। যদি কেশব সেন থাকে তাহলে সেটা অ্যান্সার হবে। কলিন্য প্রথার প্রবর্তক ছিল বল্লাল সেন। এটা ছিল এই পৃষ্ঠার বা এই বাংলার প্রাচীন শাসন আমলের যে কি পয়েন্ট গুলা বা কি নোট গুলা। তারপর যদি আমরা এর পরের স্টেপে যাই, যে শাসন আমলের পরের স্টেপে যদি আমরা জনপদ গুলাতে যাই, যে প্রাচীন বাংলার যে জনপদ আছে সেই জনপদের অবস্থাটা কেমন ছিল সেটা সম্পর্কে যদি একটু যাই। যেমন সর্বপ্রথম বঙ্গ নামের, আমরা যদি একটা মানচিত্রের, যে বাংলাদেশের মানচিত্রে একটা অবয়ব দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আমরা যদি একটা চেষ্টা করি যে
বাংলাদেশের মানচিত্রের একটা অবয়ব দেওয়ার চেষ্টা করি। এখানে জনপদগুলো আসলে কেমন অবস্থানে ছিল। আহ, আমরা যদি প্রথমত হচ্ছে কি এই এলাকা যেটা এই যে এটা ছিল সিলেট এবং চট্টগ্রাম, এটা ছিল হরিকেল। হরিকেল হরিকেল সিলেট চট্টগ্রাম এই এলাকাটা হচ্ছে হরিকেল। আহ বগুড়া, পুন্ড্র যেটা আছে, বগুড়া যেটা মহাস্থানগড় বগুড়া, পুন্ড্র, পুন্ড্র যেটা। তারপর হচ্ছে কি বরেন্দ্র যেটা রাজশাহী, বরেন্দ্র রাজশাহী এলাকা। গৌড় যেটা চাঁপাইনবাবগঞ্জ, গৌড় যেটা চাঁপাইনবাবগঞ্জ। তারপর হচ্ছে কি মাঝখানে যেখানে ঢাকা আছে বাংলাদেশের রাজধানী, সেটা হচ্ছে কি বরেন্দ্র, বঙ্গ। তারপর হচ্ছে কি রাডো যেটা হচ্ছে কি সাতক্ষীরার দিকে যেটা আছে সেটা হচ্ছে রাডো। সমতট হচ্ছে কি কুমিল্লা নোয়াখালীটা হচ্ছে কি সমতট, কুমিল্লা নোয়াখালী সমতট। তারপর হচ্ছে কি চন্দ্রদ্বীপ মানে হচ্ছে বরিশাল, চন্দ্রদ্বীপ মানে হচ্ছে কি বরিশাল, বরিশাল। তারপর এই হচ্ছে কি এই যে এখানে যদি আমরা একটুখানি উপস্থাপন করি, যেমন বঙ্গ নামের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? ঐতিহ্য আরণ্যক নামক গ্রন্থে। বাংলার সর্বপ্রাচীন জনপদ ছিল কোনটা? পুন্ড্র। পাণিনির গ্রন্থে সর্বপ্রথম গৌড় নামের উল্লেখ পাওয়া যায়। কালিদাসের গ্রন্থে বঙ্গ জনপদের উল্লেখ পাওয়া যায়। বঙ্গ শব্দের সাথে আল যুক্ত করেন সম্রাট আকবরের সভাকবি আইন আকবরী লেখক আবুল ফজল। রাজা শশাঙ্কের সময় বঙ্গদেশ যে কয়েকটি জনপদে বিভক্ত ছিল, তখন ছিল পুন্ড্র, গৌড় এবং বঙ্গ। প্রাচীনকালে বঙ্গদেশের সীমানা উল্লেখ করেছেন ডক্টর নিহার রঞ্জন রায়ের সেই বাঙালি ইতিহাস গ্রন্থ। এই যে তাহলে পুন্ড্র কোথায়? মহাস্থানগড় বগুড়াই পুন্ড্র, মহাস্থানগড় বগুড়াই। বরেন্দ্র মানে হচ্ছে কি রাজশাহী, হরিকেল মানে চট্টগ্রাম সিলেট, সমথন মানে হচ্ছে কি কুমিল্লা নোয়াখালী, বঙ্গ মানে হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে, বঙ্গ জনপদ ছিল, গৌড় ছিল চাঁপাইনবাবগঞ্জ, এবং চন্দ্রদ্বীপ বলা হয় বরিশালকে। এটা ছিল প্রাচীন জনপদের হিস্ট্রি, প্রাচীন জনপদের ইতিহাস। এটার পরবর্তী স্টেপে আমরা কিন্তু আহ, প্রাচীন বাংলা থেকে 1947-এর আগ পর্যন্ত যে রিভিশন মূলক যে কথাগুলো, এই ক্লাসগুলো আলোচনা করতেছি, কারণ এই ক্লাসগুলো আমার ভিডিওতে অলরেডি দেয়া আছে বাংলাদেশ বিষয়াবলীর। খুব শীঘ্রই আমরা এই বই বের করতে যাচ্ছি। এই বইয়ের আলোকে, এই টপিকের আলোকে, এই সিস্টেমে আমাদের যে শর্ট যে শর্ট যে বইটা সাধারণ জ্ঞানে, সেটা আলোচনা করতেছে। এখানে একটা কথা বলে নিই, আপনারা সাম্প্রতিক খালেদ জিকের বইটা সম্পর্কে নিশ্চয়ই অনেকে জেনেছেন। বিশেষ করে চট্টগ্রামের লাইব্রেরিগুলোতে এই বই আছে। ছোট মাত্র 70 টাকার এই বই সাম্প্রতিক কিছু যারা বিশেষ করে প্রধান শিক্ষক, ডিসেম্বরে যে প্রধান শিক্ষক সহকারী নিয়োগ পরীক্ষা এবং প্রাইমারি এবং নিবন্ধনের যে নিয়োগ পরীক্ষা, সেখানে কিন্তু আপনাদের আহ এই যে সম্প্রতি খালেদ জিকে এই বইটা সংগ্রহ করতে পারেন। এবং চট্টগ্রামের বাইরে যারা আছেন তারা আমার কাছ থেকে পিডিএফ কিনতে পারেন। তাহলে হচ্ছে কি আমার কমেন্টে জানালে বা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। তবে চকবাজারে যারা চট্টগ্রামে আছেন তারা সাম্প্রতিক খালেদ জিকে বিশেষ করে প্রধান শিক্ষক সহকারে নিয়োগ পরীক্ষার জন্য এই সাম্প্রতিক বইটা আপনারা নিতে পারেন। এইটা হচ্ছে কি আমার পার্সোনাল বই আর কি। এবার আসি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন। যেটা পর্যায় ছিল তিনটি: প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। এখানে তিনটা বিষয় ছিল। প্রথম পর্যায়ে ছিল ওই যে মোহাম্মদ বিন কাসিমের 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের আহ মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান, এটা ছিল প্রথম পর্যায়ে। তারপর ছিল সুলতান মাহমুদ, সুলতান মাহমুদ 17 বার ভারত অভিযান, সুলতান মাহমুদের 17 বার ভারত অভিযান। তারপর ছিল মোহাম্মদ গুরি, মোহাম্মদ গুরির যে তরাইনের যুদ্ধ যেটা হয়েছিল 1191 এবং 1192 খ্রিস্টাব্দে, দুইটা যুদ্ধে তরাইনের যুদ্ধ হয়েছিল। তাহলে আহ, ভারতীয় উপমহাদেশে মুসলমানরা যখন আসছিল তখন তিনটা পর্যায় ছিল। প্রথম পর্যায় ছিল মোহাম্মদ বিন কাসিম ভারতীয় উপমহাদেশে সিন্ধু অভিযান করেন, দেবল বন্দর আক্রমণ করে হিন্দু রাজা দাহিরকে পরাজিত করে 8টি জাহাজকে ডুবিয়ে দেওয়ার কারণে। এটার বিপরীতে যে মোহাম্মদ বিন কাসিম কর্তৃক যে উম, সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করে এই অঞ্চলে মুসলমানদের বা ইসলামের আগমন, প্রচার প্রসার শুরু করেছিলেন। সেটার সেকেন্ড স্টেপ ছিল সুলতান মাহমুদের যে ভারত অভিযান, যার মধ্যে 17 বার তিনি ভারত অভিযান করেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত অভিযান ছিল 1026 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির আক্রমণ। এবং তৃতীয় যে অভিযান ছিল মোহাম্মদ গুরির, সেই মোহাম্মদ গুরির 1191 এবং 1192 খ্রিস্টাব্দে, 1191 এবং 92 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে, মোহাম্মদ ঘুরি পরাজিত হয়। সেকেন্ড যুদ্ধে পরের বছর 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়, মোহাম্মদ ঘুরি জয়লাভ করে। তো
এইটার মাধ্যমে এই অঞ্চলে স্থায়ী মুসলিম শাসনের একটা গোড়াপত্তন শুরু হয় এবং মোহাম্মদ ঘুরির সেই সেনাপতি কুতুবুদ্দিন আইবেক দিল্লি সালতানাত যুগের যাত্রা শুরু করে, যেই সালতানাতের যেই সালতানাতটা কুতুবুদ্দিন আইবেক দ্বারা মামলুক বংশের এই অঞ্চলে যাত্রা শুরু করে। তখন এই অঞ্চলের মুসলিমদের বা তাদের যে যাত্রাটা দিল্লি সালতানাতে, সেটা হচ্ছে কি 5টা রাজবংশ এখানে ইয়া করে। একটা হচ্ছে কি মামলুক বংশ, মামলুক বংশ, একটা হচ্ছে কি মামলুক বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, তারপর হচ্ছে কি সৈয়দ বংশ, তারপর হচ্ছে কি লুদি বংশ। লুদি বংশ, ঠিক আছে। এই 5টা শাসনকালের সময় মামলুক মানে হচ্ছে কি দাস বংশ। দিল্লি সালতানাতের প্রথম সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবেক। তার প্রতিষ্ঠাতা এই যে মামলুক বা দাস বংশ, এবং প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল কুতুবউদ্দিন আইবেকের জামাতা সুলতান ইলতুৎমিশ। এবং এই সময়ে মামলুক বংশের যে সুলতানা রাজিয়া দিল্লি সালতানাতের প্রথম মহিলা সুলতানা, প্রথম এই সালতানাতের দায়িত্ব নেন। এবং মামলুক বংশের পরবর্তী সময়ে এখানে খিলজি বংশ, আহ, জালাউদ্দিন খিলজি এবং আলাউদ্দিন খিলজি নামে যে ব্যক্তিরা ছিলেন দিল্লি সালতানাতের, তিনি সর্বপ্রথম আহ, দিল্লি সালতানাতে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, সবচেয়ে আলোচিত মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন। তুগলক বংশের কথা যদি আমরা জোরে বলি, যে তুগলক বংশের সেই মোহাম্মদ বিন তুগলকের মহাকর পরিকল্পনা ছিল 5টি, যেটার কারণে মোহাম্মদ বিন তুগলককে পাগলা তুগলক বা তুগলকি কাণ্ড হিসাবেও পরিচিত লাভ করেছেন। সেই তুগলকের 5টি মহাকর প্ল্যান ছিল: দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর ছিল, তাম্রমুদ্রার প্রচলন ছিল, কারাচিল অভিযান ছিল, খোরাসান অভিযান, এবং দোয়াব অঞ্চলের কর বৃদ্ধিকরণ। এখানে কারাচিল অভিযান ছিল সবচেয়ে আলোচিত টার্নিং পয়েন্ট, যেহেতু ভারতীয় এবং হিন্দুস্তান এবং চায়নার সীমান্তে এই কারাচিল এলাকাটাই অভিযান করেছিল সর্বপ্রথম যে মোহাম্মদ বিন তুগলক। এটা ছিল তুগলকি কাণ্ড। সৈয়দ বংশ এবং লুদি বংশ, হ্যাঁ, এই সৈয়দ বংশের খিজির খান সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, এবং লুদি বংশের সর্বশেষ ইব্রাহিম লোদির মাধ্যমে লোদি বংশের সর্বশেষ যে শাসক, হ্যাঁ, তার পরবর্তী সময়ে এখানে এই অঞ্চলে মুঘল শাসকের যাত্রা শুরু হয়। এবং মুঘল শাসকদের যে যাত্রা শুরু হয় 1526 থেকে 1858, সেই 1526 এবং 1858 সময়ে এই অঞ্চলে যে শাসক, যে একটা সূত্র আছে মুঘল শাসকদের নাম: বাবার হইল একবার জ্বর সারিল ঔষধ। বাবার মানে হচ্ছে কি বাবর, মানে সম্রাট বাবর। হইল মানে হুমায়ুন, মানে সম্রাট হুমায়ুন। একবার মানে হচ্ছে কি আকবর। জ্বর মানে হচ্ছে কি জাহাঙ্গীর। সারিল মানে হচ্ছে কি শাহজাহান। আর ঔষধ মানে হচ্ছে কি আওরঙ্গজেব। একটা জিনিস দেখেন, বাবর মানে হচ্ছে কি 1526 থেকে সম্রাট পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সর্বপ্রথম এই অঞ্চলে ভারতীয়পন্থী মুঘল সাম্রাজ্যের যাত্রা শুরু করেন। জহির এই এই মুঘল সম্রাটদের মধ্যে তারা, বাবরের ছেলের নাম হচ্ছে হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম আকবর, আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর ছিলেন শাহজাহান, শাহজাহান আরো আওরঙ্গজেব। এগুলো হচ্ছে সূত্র দিয়েছি যাতে মনে রাখার জন্য। পরীক্ষা যদি প্রশ্ন হয় প্রথম মুঘল সম্রাটকে, দ্বিতীয় মুঘল সম্রাটকে, তৃতীয় মুঘল সম্রাটকে, চতুর্থ মুঘল সম্রাটকে, পঞ্চম মুঘল সম্রাট, ষষ্ঠ, এগুলো সবাই পিতা পুত্র। এই জন্য হচ্ছে কি এটার সূত্র সিরিয়াল আমরা মুখস্থ করেছি। এখন বাবর হইল মানে হুমায়ুন, হুমায়ুনের সম্পূর্ণ নাম, পুরো নাম হচ্ছে কি নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। বাবরের পুরো নাম হচ্ছে কি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, শিহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান, মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব। এদের পুরো নাম, এগুলো পরীক্ষায় আসে, এটা একটা বিষয় ছিল। তারপর হচ্ছে কি এই যে দেশ 47 মুঘল বর্ণ 1858, 1858 পর হচ্ছে কি এখানে 1858 থেকে এই অঞ্চলে 1858 থেকে যে 1757 থেকে 1858 পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লা ব্রিটিশদের সাথে যে যুদ্ধ করেন, পলাশির যুদ্ধ 1757 সালের 23 জুন পলাশির প্রান্তরে, রোজ বৃহস্পতিবার সকাল 11টায় এই পলাশির যুদ্ধে পলাশির আমবাগানে নবাব সিরাজদৌল্লা
ইংরেজদের কাছে পরাজিত হয় ঘসেটি বেগম এবং তার ঘসেটি বেগম এবং শৌকত জং এবং মীর জাফর এদের ষড়যন্ত্রের প্রাসাদ ষড়যন্ত্র থেকে শুরু করে সবকিছুর কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আলিবর্দি খানের কন্যা ছিল তিনজন, ঘসেটি বেগম, মাইমুনা বেগম এবং 3 নম্বরটা ছিল আমেনা বেগম। ঘসেটি বেগমের পুরা নাম হচ্ছে কি মেহেরুন্নেসা। এখানে পরীক্ষায় প্রশ্ন আসে থাকে যে ঘসেটি বেগমের পুরা নাম কি, মেহেরুন্নেসা, সেকেন্ড হচ্ছে মাইমুনা বেগম এবং আমেনা বেগম। তো আলিবর্দি খানের এই 3 কন্যার মধ্যে আমেনা বেগমের পুত্র ছিল সিরাজউদ্দৌলা। এখন পরীক্ষায় প্রশ্ন, এখানে ঝামেলাটা কোন জায়গায় লেগে, আলিবর্দি খান যখন তার খিলাফতের দায়িত্বটা বা নবাবের দায়িত্বটা যখন আমেনা বেগমের পুত্র সন্তান সিরাজউদ্দৌলাকে দেয়, তখন মাইমুনা বেগমের যে পুত্র সন্তান শৌকত জং ছিল, শৌকত জং, এই শৌকত জংকে দেওয়ার জন্য ঘসেটি বেগম বলেছিল। এবং যখন আলিবর্দি খান তার ক্ষমতা ঘসেটি বেগম বড় কন্যাকে না দিয়ে, দ্বিতীয় কন্যা মাইমুনা বেগমের ছেলে শৌকত জংকে না দিয়ে আমেনা বেগম পুত্র সিরাজউদ্দৌলাকে দেন, তখন ঘসেটি বেগম উর্ফে মেহেরুন্নেসা উর্ফে ঘসেটি বেগম তার তার মাইমুনা বেগমের পুত্র শৌকত জং এবং মীর জাফর মিলে আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলার বিরোধিতা করে ইংরেজদের সাথে হাত মিলিয়ে 1757 সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। যেই যুদ্ধে পরাজিত হওয়ার কারণে আমার বাংলাদেশের স্বাধীনতা 50 বছর পিছিয়ে যায় এই ঘসেটি বেগমের কারণে। সো এই ছিল 1757 থেকে 1858 পর্যন্ত ব্রিটিশরা। এরপরে ব্রিটিশরা এখানে শাসন করা শুরু করে, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে, বিভিন্ন উপনিবেশ স্থাপন করে। ইংরেজদের আসার আগে এখানে পর্তুগিজরা আসে, ওলন্দাজরা, ডাচরা আসছে এবং ইংরেজরা এসে এখানে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা করে এবং এখানে ভাগ্যর শাসন নীতি পরিচালনা করে, দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করে। বিভিন্ন শাসন প্রক্রিয়ার মাধ্যমে এই অঞ্চলটা তাদের হাতে রেখে দেওয়ার চেষ্টা করে এবং 1858 সালে সিপাহী বিদ্রোহ হয়। সিপাহী বিদ্রোহের এই যে মঙ্গল পাণ্ডের যে বীরত্ব, সেটার প্রেক্ষিতে এই অঞ্চলের ব্রিটিশ বিরোধী আন্দোলনের যাত্রা শুরু হয় এবং 1858 থেকে 1947 পর্যন্ত কোনো না কোনোভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন এবং বাংলার যে নবজাগরণ বা বাংলার যে রেনেসান্স, হ্যাঁ, বেঙ্গল রেনেসান্স এই অঞ্চলে যাত্রা শুরু করে এবং সর্বশেষ 1947 সালে এই অঞ্চল দেশ বিভাগ হয়। তো দেশ বিভাগের সময় এখানে যে ঘটনাটা দেখা যায়, পাকিস্তান এবং ভারত নামক দুইটা রাষ্ট্র সৃষ্টি হয় মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। 47 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। 1940 সালের 22শে মার্চ লাহোরে মুসলিম লীগের 27তম অধিবেশনে তত্ত্ব ঘোষণা করা হয়। হিন্দু মুসলিম তাদের নিজস্ব প্রয়োজনে দুইটি রাষ্ট্র সৃষ্টি করে। পাকিস্তান নামটি সর্বপ্রথম উল্লেখ করেন চৌধুরী রহমত আলী 1933 সালে এবং পাকিস্তান নামটি হয়েছিল মূলত 5টি প্রদেশ নিয়ে: পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর, সিন্ধু এবং বেলুচিস্তান। এভাবে হচ্ছে কি এই অঞ্চলটা গঠিত হয় এবং ভারত নামটি বিভিন্ন অ্যাঙ্গেলে এই অঞ্চলে ভারত নামটি আসে। যেমন নোয়াল ইসলামের মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের পরে এই অঞ্চলে 4টা জাতি গোষ্ঠী হয়। একটার নাম হচ্ছে হাম থেকে হেমেটিক জাতি, শাম থেকে সেমেটিক জাতি, ইয়াফাস এবং রাফেজ। রাফেজ সম্পর্কে জানা নাই যে ইয়াফাস যে জাতি বংশ ছিল, সেই ইয়াফাস জাতি বংশের অন্যতম জাতি গোত্র বিশিষ্ট রাজবংশ হচ্ছে কি ভারত বা ইন্ডিয়ার বংশধররা এই ইয়াফাস থেকে। এখানে একটা বিষয় বলে রাখি, ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস এবং শেষ গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। যখন শেষ গভর্নর লর্ড ক্যানিং ছিল, সেই শেষ গভর্নরই প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং, আবার শেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্টব্যাটেন, যিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং শেষ গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এই যে 47 সালে দেশ বিভাগের পরবর্তী সময়ে এই অঞ্চল পাকিস্তান এবং ভারত নামক রাষ্ট্র সৃষ্টি হয় এবং রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর দুই অঞ্চলে দুই ধরনের বা দুই অঞ্চলে দুই ধরনের প্রভাব দেখা যায়। বিশেষ করে পাকিস্তান রাষ্ট্রে দুইটা প্রদেশ, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অধীনে রাষ্ট্র পরিচালিত হতে শুরু করে এবং সর্বপ্রথম পশ্চিম পাকিস্তান বা কেন্দ্রীয় পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের সবচেয়ে যে সমস্যা নিয়ে শুরু হয় সেটা ছিল ভাষা আন্দোলন, যেটা 1952 সালে হয়েছিল। এটা আমরা নেক্সট ক্লাস 1947 থেকে 1971 পর্যন্ত
যে সময়টা আছে সেই সময়টা আরেকটা ক্লাসে আমরা রিভিশন, যে এরকম রিভিশন দিয়েছে সেই রিভিশন ভিডিওটা ওই ক্লাসে আলোচনা করব। শর্ট আকারে সাজেশনমূলক এই ভিডিওটা প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই মূলত এই সাধারণ জ্ঞানের ক্লাসটা করা। খুব শীঘ্রই আমার বইটা বাজারে আসবে ইনশাল্লাহ। এবং যারা এখনো সাম্প্রতিক নিয়ে, বিশেষ করে প্রধান শিক্ষক ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, সাম্প্রতিক বইটা নিয়ে আপনি কিছু জিনিস পেতে পারেন। সাম্প্রতিক অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর পর্যন্ত এখানে সাম্প্রতিক দেয়া আছে, ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরের ক্লাসে দেখা হবে আবার।